হ্যালো ডাব্লিউবিসিএস এক্সাম কমরেড। আমরা টপিক ধরে ধরে সেশনগুলো করছিলাম ডাব্লিউবিসিএস এর জন্য মাথার মধ্যে রেখে, তারই পরের ক্লাসে চলে এসেছি যেখানে আমরা সংবিধানের পরের ক্লাস দেখব, যেখানে সংবিধান তৈরি হচ্ছে সেই গল্প যেটা চলছিল তারই পরের ক্লাস। আমরা এতদিন যে যে ক্লাসগুলো করেছি, যারা যারা অবশ্যই ক্লাসগুলো দেখে নিয়েছো তারা তো জানোই, একটু মনে করিয়ে দিই, একটু পেছনের ক্লাসগুলো একটু রিক্যাপ করিয়ে দিই। আর যারা নতুন তারা অবশ্যই কিন্তু পুরোনো ক্লাসগুলোকে প্লেলিস্টে গিয়ে দেখে নিও। যাই হোক, আমরা দেখছিলাম যে ভারতের সংবিধান তৈরির যদি গল্পে যাই, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, তাহলে তার তৈরির পর্যায়ক্রম শুরু হয়ে যাচ্ছে ব্রিটিশদের হাত ধরে, যে ব্রিটিশরা মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম করে এই দেশে বাণিজ্য করার নাম করে আসছে 1600 সালের সময় থেকে। এবং এর পরবর্তীকালে দেখা যাবে যে 1773 সালে তারা প্রথম অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম আনছে, অর্থাৎ রেগুলেশন অ্যাক্ট যাকে বলে, এটা আনছিল প্রতি 20 বছর অন্তর অন্তর। এবং সেই নিরিখে 1793, 1813, 1833 এবং 1853, এই 5 বার তারা চার্টার অ্যাক্ট বা রেগুলেটিং অ্যাক্টকে নিয়ে আসছে, যাকে মূলত আমরা বলছি কোম্পানির শাসনকাল বা কোম্পানি রুল বলছি। কোম্পানি রুল বলছি। এরই ঠিক পরবর্তীকালে চলে আসছে হচ্ছে গ্রেট রিভোল্ট বা মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ, 1857 সাল। সারা দেশ জুড়ে উত্তাল বিক্ষোভ ব্রিটিশদের বিরুদ্ধে। অল্প একটুর জন্য ব্রিটিশরা জিতে যাচ্ছে এবং দেশের প্রথমবারের জন্য এক এক স্বাধীনতা সংগ্রামের সোচ্চার আওয়াজ উঠে এই সময়কালে। ঠিক আছে, তারপর ব্রিটিশরা সাবধানী হয়ে যাচ্ছে। মূলত ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যপ্রণালীর ওপর বেশ কিছুদিন ধরেই নাক গলানো শুরু করে দিয়েছিল ব্রিটিশ পার্লামেন্ট, অর্থাৎ সাম্রাজ্যবাদ বা কলোনিয়ালিজমকে এস্টাবলিশ করার জন্য তারা অলরেডি স্টেপ নেওয়া শুরু করে দিয়েছিল। যেমন 1781 সালের আইন কিংবা ইস্ট ইন্ডিয়া অ্যাক্ট, সেগুলোতে আমরা সেগুলো দেখেছি, বিস্তারিত পড়েছি। এরই পরে আমরা দেখব যে না, আর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কোনো রকমভাবে মাঝখানে রাখছে না, তারা পুরোপুরি চলে আসছে মুকুটের শাসনকাল বা ক্রাউন রুল। কারণ রানী ভিক্টোরিয়া তিনি হয়ে যাচ্ছেন ব্রিটিশ ইন্ডিয়ার এমপ্রেস, ভারত সম্রাজ্ঞী, এবং ভারতবর্ষটা একদম ভারতের একদম ব্রিটিশদের কলোনির আন্ডারে চলে আসছে এবং ব্রিটিশ সরকার, ব্রিটিশ ইন্ডিয়া গভর্নমেন্টের আন্ডারে পুরোপুরি প্রত্যয়িত হয়ে যাচ্ছে এই দেশটা। এবং তারপরে বেশ কিছু চেঞ্জেস আসছে, সেগুলো আমরা এখন পড়া শুরু। এইটুকু কিছু রিক্যাপ করে নিলাম। তা আমরা এখন যেটা করব, কোম্পানি রুল চলে গেল, আমরা এবার মুকুটের শাসন বা ক্রাউন রুলের গল্প পড়া শুরু করব। ক্রাউন রুল বা মুকুটের শাসন কারণ কি? কারণ হচ্ছে যে এই যে ব্যবস্থা আসছে, রানী ভিক্টোরিয়া ভারত সম্রাজ্ঞী হচ্ছেন, কারণ কি? কারণ এনার আন্ডারে ব্রিটিশ পার্লামেন্ট থাকবে এবং সেই ব্রিটিশ পার্লামেন্টের একজন মেম্বার অর্থাৎ এমপি, তিনি হয়ে যাবেন ভারত সচিব, সেক্রেটারি অফ স্টেট অফ ইন্ডিয়া, এবং তারই আন্ডারে থাকবেন একজন অ্যান্সারেবল বা রেসপন্সিবল পার্সোনালিটি, যাকে বলা হচ্ছে ভাইসরয়। অর্থাৎ একটা সুশাসন তন্ত্র এস্টাবলিশ করা হবে বলে ভারতের জনগণকে আশ্বস্ত করার চেষ্টা করা হচ্ছে যে আমরা এবার ডেকোরেটলি আমরা দেশকে শাসন করব। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যা করেছে করে গেছে, তোমরা আর বিক্ষোভ করো না, দেশকে শাসন ব্যবস্থা ঠিকঠাক করে রাখবো। ওই সেই একই গল্প যারা
সরকারে যাওয়ার চেষ্টা করে, তারা যেমন বলে ভারত শাসন আনবো, কুমিরের রচনা, কাটা 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 ওই একই গল্প আনার চেষ্টা করছে এই সময়। তো ক্রাউন রুল কালে কেন বলছি, দ্য টার্ম ক্রাউন রুল ইন ইন্ডিয়া রেফার্স টু দ্য পিরিয়ড ফ্রম 1858 থেকে 1947। 1858 থেকে 1947 সালের এই পর্যায়কে আমরা বলছি ক্রাউন রুল, কারণ এই সময় ভারতবর্ষ পুরোপুরি ব্রিটিশ আন্ডারে, ব্রিটিশ রানীর বা ব্রিটিশ শাসকদের আন্ডারে রয়েছে, যেখানে রাজা বা রানী হয়ে যাচ্ছে দেশের প্রধান। তখন তো প্রেসিডেন্ট ছিল না। এখানে এখানে যেমন পুরোপুরি গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিল প্রধান, শেষের দিকে গিয়ে যখন দেখতে পাই আমরা 33 সাল 53 সাল, এই সময়তে পুরোপুরি ব্রিটিশদের রাজা বা রানী, কিং অর কুইন, তিনি হয়ে যাচ্ছেন মাথা। এই জন্য কি আমরা বলছি কি, আমরা বলছি ক্রাউন রুল। When the British government directly governed India after taking control from British East India Company, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে পুরোপুরি শাসনতন্ত্রের ক্ষমতা ক্যাপচার করে নিচ্ছে গভর্নমেন্ট, নিজে ডিরেক্টলি গভর্ন করার চেষ্টা করছে, অর্থাৎ পুরোপুরি ভারত উপনিবেশ হয়ে যাচ্ছে ব্রিটিশ সরকারের। This shift in power occurred in the aftermath of the 1857 uprising। 1857 সালের যে মহাবিদ্রোহ হলো, যাকে আমরা ইন্ডিয়ান মিউটিনি বলি বা সিপাহী বিদ্রোহ বলি বা মহাবিদ্রোহ, সিপাহী রেবেলিয়ান বলি, বা যাকে আমরা অন্যরকমভাবে বলে থাকি ফার্স্ট ওয়ার অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স, ভারতের স্বাধীনতা যুদ্ধের প্রথম যুদ্ধ, স্বাধীনতা সংগ্রামের প্রথম যুদ্ধ, সেটাকেই কিন্তু চেঞ্জ করে দিচ্ছে। ব্রিটিশ অথরিটিশিপ নিয়ে চলে আসছে, ইন্ডিয়ার কর্তৃত্ব পেয়ে যাচ্ছে পুরোপুরি ব্রিটিশ গভর্নমেন্ট। কি আনছে তারা? ডিউরিং দিস টাইম দ্য ব্রিটিশ ক্রাউন এস্টাবলিশ আ সেন্ট্রালাইজড সিস্টেম, একটি কেন্দ্রীভূত গভর্নমেন্টের সিস্টেম তারা চালু করছে, কেন্দ্র সরকার যে পুরোপুরি সেন্ট্রালি অকুপাইড হবে, কন্ট্রোলড হবে। তারা বিভিন্ন রকম সংস্কার ইন্ট্রোডিউস করছে এদেশে, যাতে ব্রিটিশ ডমিনিয়ন্স এস্টাবলিশ হয়, আরো শক্তিশালী হয়, ব্রিটিশ শাসনতন্ত্র যাতে আরো বেশি করে এখানে প্রত্যায়িত হয়। দিস ইনক্লুড দ্য স্প্রেড অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ এডুকেশন, ঠিক এর মাধ্যমেই ইংরেজি শিক্ষার বিস্তার শুরু হয়ে যাচ্ছে বেশি পরিমাণে, ব্যাপক হারে। দ্য অ্যাডাপশন অফ ওয়েস্ট লিগাল ফ্রেমওয়ার্কস, পশ্চিমী শাসনতন্ত্রের প্রভাব বড্ড বেশি রকম পড়ে যাচ্ছে এখানে। দ্য এক্সপেনশন অফ ইনফ্রাস্ট্রাকচার লাইক রেলওয়েজ, টেলিগ্রাফস অ্যান্ড দ্য রিস্ট্রাকচারিং অফ দ্য ইন্ডিয়ান মিলিটারি, ভারতের সেনাবাহিনীকে নতুন করে তৈরি করা হচ্ছে এবং একই রকমভাবে ভারতের ডেভেলপমেন্ট প্রকল্পগুলো আরো বেশি করে ত্বরান্বিত হচ্ছে, এবং তখন পুরোপুরি ব্রিটিশদের আন্ডারেই রয়ে যাচ্ছে এই ভারতীয় ঔপনিবেশিক অঞ্চল। While these changes were presented as modernizing efforts, এই যে এই দেশ থেকে রেভিনিউ তুলে তুলে ওই দেশে নিয়ে নিজেরা শাসনতন্ত্র কায়েম করবে, লাভবান হবে, লাভের ভূর তো একটু হলো পিঁপড়ে খাবে, তো তার জন্য কি করা হচ্ছে, একটু একটু চেঞ্জেসও আসছে, একটু ভালো ভালো কাজকর্ম হচ্ছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হচ্ছে, রেলওয়ে হচ্ছে, টেলিগ্রাফ হচ্ছে, এইরকম বেশ কিছু রিস্ট্রাকচারিং আসছে। They were often seen by Indians as tools of exploitation and control. তো ভারতীয়দের দ্বারা কিন্তু খুব যে বলছে যে তারা ভারত শাসনতন্ত্র দেবে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে না, তারা ভারতবর্ষকে বরং ব্যবহার করছে তাদের শাসনকে কায়েম রাখার জন্য। তো সেই নিরিখে তারা প্রথমবারের জন্য একটা আইন নিয়ে আসছে, যেখানে তারা সাংবিধানিক বেশ কিছু সংস্কার আনবে, এবং এই প্রথম আইনটার নাম আসছে ভারত শাসন আইন। দেখো এখন কিন্তু চার্টার অ্যাক্ট বা রেগুলেটিং অ্যাক্ট বললো না, এখন বলছে যেহেতু ব্রিটিশ সরকার নিজে ইন্ডিয়ার মাথা হয়ে যাচ্ছে, সেজন্য ভারতকে শাসন করার জন্য যে আইন দরকার, তার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 ইন্ট্রোডিউস হচ্ছে। তো আইনটার নামকরণটা খেয়াল করে ভালো করে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বলছে, আগেগুলো কিন্তু কি ছিল, রেগুলেটিং অ্যাক্ট, চার্টার অ্যাক্ট, এগুলো বলছিল, কারণ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে রেগুলেশন করার জন্য সেই আইনগুলো এসেছিল। এখন কিন্তু কি আসছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, অর্থাৎ ইন্ডিয়াকে শাসন করার জন্য সরকারি আইন। এই আইনে কি বলছে, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 ওয়াজ ইনঅ্যাক্টেড ইন রেসপন্স টু দ্য রিভোল্ট অফ 1857। 1857 সালের যে মহাবিদ্রোহ তা যেই শেষ হলো, সঙ্গে সঙ্গেই তারপরে এই আইনটাকে আরোপ করে দেওয়া হলো।
অলসো রেফার্ড অ্যাজ এ সেপাই মিউটিনি, যাকে বলছিলাম আমরা সেপাই মিউটিনি বলে থাকি, এই যে যুদ্ধ হয়েছিল। দ্য লেজিসলেশন অলসো নোন অ্যাজ দ্য অ্যাক্ট অফ গুড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এই আইনটার অপর নাম বলা হয় গুড গভর্নেন্স অ্যাক্ট। কেন? কারণ হচ্ছে, যেটা তোমাদের একটু আগেই বলছিলাম, যে এমন শাসনতন্ত্র করা হচ্ছে যে ধরো ভারতবর্ষ, এটা ভারতবর্ষে শাসন করবে কে? একজন মাথা থাকবে। মাথাটার নাম কি? বলা হচ্ছে এবার গভর্নর জেনারেল থাকবেন না, কে থাকবেন? ভাইস রয় থাকবে। ভালো কথা। যদি তিনি দেশ পরিচালনা করতে গিয়ে কোনো রকম বদমাইশি করেন বা অস্বস্তি হয় সাধারণ মানুষের, তাকে কৈফিয়ত দিতে হবে যে কেন সাধারণ মানুষের ঠিকঠাক দেখভাল হচ্ছে না, মানে হি ইজ রেসপন্সিবল পারসন। কাকে তিনি উত্তর দেবেন? উত্তর দেবেন তার উপরের একজন ব্যক্তি, যাকে বলা হচ্ছে সেক্রেটারি অফ স্টেট, সেক্রেটারি অফ স্টেটস অফ ইন্ডিয়া, যাকে বলা হচ্ছে ভারত সচিব। ভারত সচিব আসলে কে? তিনি একজন মেম্বার কোথাকার? পার্লামেন্টের। কোন পার্লামেন্ট? ব্রিটিশ পার্লামেন্ট। তার মানে ব্রিটিশ পার্লামেন্টের একজন মন্ত্রী, একজন সভাসদ, তিনি আবার ভারত পরিচালনার দায়িত্বে থাকছেন, ভারতের মন্ত্রী হয়ে যাচ্ছেন, ভারত নামক অঞ্চলের টেরিটরির মন্ত্রক তিনি দেখছেন। এবার এই দুজন যদি ঠিকঠাক করে কাজকর্ম না করে, তাহলে দে আর অলসো রেসপন্সিবল ইন দ্য হাউস অফ পার্লামেন্ট, তাদেরকে পার্লামেন্টে কৈফিয়ত দিতে হবে। পার্লামেন্ট ঠিকঠাক করে কাজ করছে কিনা সেটা আবার কে দেখবেন? মাথা রাজা বা রানী। অর্থাৎ একটা কেন্দ্রীভূত সিস্টেম রয়েছে। তাহলে এর মাধ্যমে কি এস্টাবলিশ হয় ভারতবর্ষে? এই যে 1857 সালের যে মহাবিদ্রোহ হলো, যেখানে এত অস্বস্তির জন্য তো বিদ্রোহটা হয়েছিল, তাহলে এই অস্বস্তিগুলো কাটাবার জন্য ব্রিটিশ লোকজন বললো যে ভাই, চামড়া সবাই এক নয়, আমরা কিন্তু ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নয়, আমরা তোমাদেরকে ভালো শাসন দেব, গুড গভর্নেন্স দেব। গুড গভর্নেন্স, ভারতের লোকজনকে বলছে যে তোমাদেরকে এবার সুশাসন দেব, তোমরা নিশ্চিত থাকো, কোনো সমস্যা হবে না, তোমাদেরকে গুড গভর্নেন্স দেব, তোমাদেরকে শাসন করার জন্য আমরা আইন আনছি। নিরিখেই এই আইনটা আসছে, যাকে আমরা বলছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, প্রথম জন্য জারি হয়ে গেল। এবং এর মাধ্যমেই ব্রিটিশ ক্রাউন, ইংল্যান্ডের রাজা রানী, তারা মাথা হয়ে গেলেন এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি উঠে যাচ্ছে সমস্ত রকম পাওয়ার এই দেশের ওপর, ইন্ডিয়ার ওপর, কিংবা এই টেরিটরির ওপর সমস্ত রকম যা রেভিনিউ কালেকশন হয়, আর্মির ক্ষমতা কিংবা বিজনেস, ট্রেড, সমস্ত ক্ষেত্রে ডাইরেক্ট সমস্ত রকম ক্ষমতা হস্তান্তর হয়ে যাচ্ছে কোম্পানির হাত থেকে রাজা বা রানীর কাছে, বা এই কেন্দ্রীয় সরকারের হাতে। As a result, India would henceforth be governed by directly in the name of Her Majesty. যে রানী ভিক্টোরিয়া, কুইন ভিক্টোরিয়া যে ভারত সম্রাজ্ঞী হলেন, তিনি তার ম্যাজেস্টি, তার শাসন ব্যবস্থার আন্ডারে দেশ চলে আসলো ডিরেক্টলি। তোমরা নিশ্চিন্ত থাকো ভারতবাসীর লোকজন, এবার তোমরা সুশাসন পাবে। The act abolished the existence dual system of governance. ডুয়াল সিস্টেম অফ গভর্নেন্স, দ্বি শাসনতন্ত্র, এটাকে কিন্তু অ্যাবলিশ করে দেওয়া হচ্ছে আইনের মাধ্যমে। অর্থাৎ এই যে আমরা পড়েছিলাম যে পিটস ইন্ডিয়া অ্যাক্টের দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দুখানা ভাগে ভাগ করে দেওয়া হয়েছিল, একটা হচ্ছিল বোর্ড অফ কন্ট্রোল আর একটা হচ্ছিল কোর্ট অফ ডিরেক্টর। এই দুখানা হাউসকে কিন্তু ডিসলভ করে দেওয়া হলো, বন্ধ করে দেওয়া হলো। এবার একদম সরকারিভাবে কাজকর্ম হবে। ইন দেয়ার প্লেস ইট ক্রিয়েটেড পজিশন অফ সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া। ভারতের জন্য একজন সচিব থাকবেন, হু ওয়াজ ভেস্টেড উইথ কমপ্লিট অথরিটি ওভার ইন্ডিয়ান অ্যাফেয়ার্স। ভারতবর্ষের সম্বন্ধীয় যা যা সমস্যা হবে, যা যা কাণ্ড ঘটবে, তার সমস্ত বিষয়ে তিনি রেসপন্সিবল থাকবেন, এই ভারত সচিব। অ্যাডিশনালি, a 15-member Council of India was formed to assist the Secretary of State in administering Indian governance. এবং এই ভারত সচিবকে সাহায্য করার জন্য 15 জনের মেম্বার কাউন্সিল থাকবে, কাউন্সিল অফ ইন্ডিয়া থাকবে, যারা ভারত সচিবকে সাহায্য করবে। এবং তাদের মাঝ থেকে একজন থাকবেন, যিনি ভাইস রয় হবেন। এবং এদের মধ্যেই একজন থাকবেন যিনি ভাইস রয় হবেন। ঠিক আছে? অর্থাৎ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পোস্টটা শিফট হয়ে যাচ্ছে ভাইস রয় অফ
ইন্ডিয়া এই পোস্ট। তাহলে ভাইসরয় অফ ইন্ডিয়া, 15 জন মেম্বার কাউন্সিল অফ ইন্ডিয়ার এবং ভারত সচিব, এরা মিলে দেশ শাসন করবে এই নতুন ব্রিটিশ ইন্ডিয়া। এবার যখনই দেখছো কাউন্সিল আসছে, দেশ শাসন করার জন্য কি দরকার? দেশের একটা আইন দরকার। আইন বানাবে কে? এই কাউন্সিল বানাবে। এই কারণে দেখো পরের যে আইনগুলো এসছে তার নাম পাল্টে গেছে ইন্ডিয়ান কাউন্সিল। বুঝলে? তাহলে আইনটা পাল্টে গেল কেন? নামটা পাল্টে গেল কেন? কেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আবার বললো না? তার কারণ ওই কাউন্সিল থেকে পাশ হচ্ছিল তাই। ভারত সেক্রেটারি অফ ইন্ডিয়া, সেক্রেটারি ফর ইন্ডিয়া, স্টেট অফ ইন্ডিয়া, আর ওইদিকে ভারত সচিব মানে ভাইসরয়, আর ওইদিকে তোমার কাউন্সিল মেম্বাররা, তারা তো আইন পাস করছে, যেন কাউন্সিল থেকে পাস হচ্ছে বলে নাম হয়ে যাচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1860। ঠিক আছে? ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1861 marked as a significant step toward introducing representative governance in British India by allowing Indians to participate in the legislative process. এবার দেশ শাসন করার জন্য স্যার কি লাগবে? ওই কাউন্সিল থেকে তো স্যার আইন তৈরি হচ্ছে। এবার তাহলেও তো বিক্ষোভ লাগবে স্যার। আমরা একটু আগে কি বলেছি? আমরা বলেছি গুড গভর্নেন্স দেবো। তো আমরা যদি এখন ওই ভাইসরয় আর 15 জন কাউন্সিল মেম্বার তারা সবাই মিলে আর ভারত সচিবরা যদি মিলে আইন দেশের জন্য তৈরি করে দেয়, তাহলে তো ব্যাপারটা একই হবে। সেই মানে সুশাসনটা এস্টাবলিশ হবে কি করে? এখানকার নাগরিকরা কি চাইছে না চাইছে সেটা বুঝবে কি করে? সেই কারণে ইন্ডিয়ান পার্টিসিপেশন চলে আসছে। তার ঠিক পরের আইন দিয়ে ইন্ডিয়ান পার্টিসিপেশন ইনক্লুড হয়ে যাচ্ছে। ভারতে প্রথমবারের জন্য ভারতে আইন তৈরির পদ্ধতিতে আইনসভাতে পার্টিকুলার আইনি লোক ইনক্লুড হওয়া শুরু হয়ে যাচ্ছে এই আইনের দ্বারা। একটা রিমার্কেবল চেঞ্জেস আনছে যে না, শাসনতন্ত্রে ভারতীয় লোকজন যেহেতু ইনক্লুড, তাই দেশবাসী তোমরা নিশ্চিত থাকো, তোমাদের লোকরাই আসছে দেশে আইন তৈরির প্রক্রিয়াতে, সুতরাং তোমাদের জন্য ভালো আইনই হবে। Under this act, the Governor General Viceroy was required to appoint several Indians as non-official members to his expanded list. এই আইনের দ্বারা যিনি ভাইসরয় ছিলেন তিনি কি করছেন? বেশ কিছু ভারতীয়কে রিক্রুট করবেন অ্যাজ এ নন অফিসিয়াল মেম্বার। এবার দেখো ভালো ভালো তো বলছিল, কিন্তু প্যাঁচটা স্যার এখানেই বলে দিল কি, এই যারা ভারতীয় আইন কক্ষে ভারতীয় লোকজন ঢুকবে তারা কিন্তু অফিসিয়াল মেম্বার হবে না। তার মানে তারা নামকে বাঁচতে থাকবে, কাজ তো করবে ওরাই। অর্থাৎ এই যে জুজু দেখানো, এই ব্যাপারটা কিন্তু এই ওয়ার্ডটার মধ্যে লুকিয়ে রইল নন অফিসিয়াল মেম্বার হিসেবে। ইট অলসো ইনিশিয়েটেড আ মুভ টুয়ার্ডস ডিসেন্ট্রালাইজেশন বাই রেস্টোরিং লেজিসলেটিভ পাওয়ার্স টু দ্য প্রেসিডেন্সিস অফ বোম্বে, মাদ্রাস, reversing the centralization that had developed since Regulating Act 1773 and the peaked with the Charter Act 1833. অর্থাৎ যে প্রক্রিয়াটা শুরু হয়েছিল বাবু 1833 সালে ফাইনালি হয়েছিল, পুরো দেশকে একসাথে জড়ো করে দিয়ে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া পদটা এসেছিল। তারও আগে 1773 সালে যে আইন দ্বারা এই বোম্বে, মাদ্রাস, বেঙ্গলকে ইনক্লুড করে দেওয়া হয়েছিল বেঙ্গলের আন্ডারে, অর্থাৎ বাংলার গভর্নর জেনারেল এসেছিল। তো বাংলার গভর্নর জেনারেল আসছে আর এখানে তো ইন্ডিয়ার গভর্নর জেনারেল আসছে। এই যে সেন্ট্রালাইজেশন প্রক্রিয়া সেটা কিন্তু এবার উল্টে গেল, এবং উল্টে গিয়ে এবার আইন কক্ষ এদিক ওদিক হয়ে গিয়ে প্রভিন্সিয়াল এসে গিয়ে ডিসেন্ট্রালাইজেশন হওয়া শুরু হয়ে যাচ্ছে। ডিসেন্ট্রালাইজ হয়ে যাওয়ার প্রথম মুভ কোন আইন দ্বারা হচ্ছে? 1861 দ্বারা। ক্ষমতা ডিসেন্ট্রালাইজেশন হওয়ার প্রথম মুভটাই শুরু হচ্ছে 1861 সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট দ্বারা। দ্য অ্যাক্ট ফার্দার অ্যালাউড ফর দ্য ক্রিয়েশন অফ সেপারেট legislative councils in Bengal, the northwest provinces, Punjab, which are established in 1862, 1886, 1897 respectively. অর্থাৎ এই আইনের দ্বারাই কিন্তু বাংলাতে সেপারেট বাংলা শুধু নয়, বাংলাতে নর্থ ওয়েস্ট বা উত্তর পশ্চিম প্রভিন্সে এবং পাঞ্জাবে সেপারেট আইন কক্ষ কাউন্সিল, লেজিসলেটিভ কাউন্সিল তৈরি হয়ে যাচ্ছে। বাংলায় তৈরি হচ্ছে লেজিসলেটিভ হাউস,
1862 সালে ওয়েস্টার্ন নর্থ ওয়েস্টার্ন যে প্রভিন্স সেখানে আইন কক্ষ তৈরি হয়ে যাচ্ছে পার্টিকুলারলি 1886 সালে, এবং পাঞ্জাবে এই আইন কক্ষ তৈরি হয়ে যাচ্ছে 1897। ইম্পর্টেন্ট পয়েন্ট খেয়াল রাখতে হবে। It empowered the viceroy to make rules and issues directions to regulate the functioning of the council. এই কাউন্সিল কিভাবে আইন তৈরি করবে না করবে সমস্ত কিছুই কিন্তু মনিটরিং করবে বা লিড করবেন যে ব্যক্তি, সেটা কিন্তু ওই ভাইসরয়। মানে ক্ষমতা একরকম ভাবে একজনের হাতেই আছে, কিন্তু নামকে বাঁচতে শুধু ওই গরুর রচনা বা কুমিরের কাটা 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 গল্পটা। এবং ওই যে বলা হলো নন অফিসিয়াল মেম্বার ঢোকা শুরু করছে, ঠিক আছে। দিনকর রাও, স্যার দিনকর রাও, মহারাজা অফ পাতিয়ালা, মহারাজা অফ বনারস, এরা প্রথমবারের জন্য এই তিনজন ব্যক্তি নন অফিসিয়াল মেম্বার হিসাবে আইন কক্ষে ঢোকার অনুমতি পাচ্ছে। কি নাম বললাম? স্যার দিনকর রাও, তারপর মহারাজা অফ বেনারস আর মহারাজা অফ পাতিয়ালা। It recognized and formalized Lord Canning portfolio system introduced in 1859. লর্ড ক্যানিং, যিনি ভারতবর্ষের গভর্নর জেনারেল শেষ থাকছেন, ভাইসরয়ে কনভার্ট হচ্ছেন, তার যে একটা সিস্টেম ছিল পোর্টফোলিও সিস্টেম, তাকে বাস্তবায়িত করে দিল এই আইনটা, সম্মতি দিয়ে দিল, যেটা আসলে পাবলিশ হয়েছিল 1859 সালে। এই জন্য অ্যাসাইনিং স্পেসিফিক এরিয়াস অফ গভর্নেন্স টু ইন্ডিভিজুয়াল কাউন্সিল মেম্বার্স, অর্থাৎ যারা কাউন্সিল মেম্বার, যারা আইন কক্ষের মানে মেম্বার রয়েছে, তারা বিভিন্ন রকম দপ্তরের ওপর দায়িত্ব পালন করবে। অর্থাৎ পোর্টফোলিও সিস্টেম বলতে ওই মন্ত্রক ওই মন্ত্রক দেখবে, ওই মন্ত্রক দেখবে, অর্থাৎ পোর্টফোলিও সিস্টেম বলতে মন্ত্রক তৈরি হওয়া শুরু হয়। Importantly, the act granted the viceroy emergency powers to issue ordinance without the legislative council consent. যদি ভাইসরয় মনে করেন যে দেশের জন্য খুব দ্রুত কোনো অধ্যাদেশ জারি করতে হবে, জরুরি কোনো আইন জারি করতে হবে, তাহলে তিনি কোনো রকমভাবে বাধ্য নন যে এই কাউন্সিলের পারমিশন নিতে। তিনি নিজের ইচ্ছা মতো উইদাউট দ্য কনসার্ন অফ লেজিসলেটিভ কাউন্সিল তিনি নিজে থেকে কিন্তু অর্ডিন্যান্স ইস্যু করতে পারবেন। মানে শেষমেশ ক্ষমতা হাতে রয়েই গেল ভাইসরয়। দিস অর্ডিন্যান্স রিমেইনড ভ্যালিড ফর আপ টু 6 months। 6 মাস তার ভ্যালিডিটি থাকবে, অ্যালোয়িং সুইফট অ্যাকশনস ইন আর্জেন্ট সিচুয়েশন। পরিস্থিতি অনুযায়ী সেই 6 মাস তার কতদিন থাকবে সেটা চেঞ্জ হলেও হতে পারে। বাট তার মানে অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা এই সময় ভাইসরয় থাকছে, এবং তার জন্য কোনো কাউন্সিলের পারমিশন লাগবে এমনটা নয়, সেটা কিন্তু এখানে পরিষ্কারভাবে বোঝা গেল। এরপর চলে আসছে 1892 সালের আইন। কোন আইন? ইন্ডিয়ান কাউন্সিল, কারণ কাউন্সিল থেকে আইন পাস হচ্ছে তাই। দ্য ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892 was enacted in response to the growing political awareness and demands for administrative reform. দেশে ধীরে 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 কিন্তু রাজনৈতিক চেতনা বৃদ্ধি পায়। কেন? দেখো 1861 কাউন্সিল অ্যাক্ট, এর পরেরটা আসছে 1892, দেখলাম। তাহলে এই 61 থেকে 82 অর্থাৎ মাঝখানে প্রায় 1টা বছর চলে গেছে ভারতবর্ষ, এবং যেখানে মানুষজন রাজনৈতিকভাবে উন্মোচিত হচ্ছে। তার কারণ এডুকেশনও তো ডেভেলপ হচ্ছে, ন্যাচারালি পলিটিক্সে মানুষের অ্যাওয়ারনেস আসছে, যেমন জমিদার সভা, এবং খুব ইম্পর্টেন্টলি পরবর্তীকালে 1885 সালে জাতীয় কংগ্রেস, ন্যাশনাল কংগ্রেস অবতারণা।
যে ব্রিটিশরা সেফটি ভালভ থিওরি করার জন্য নিয়ে এসেছিল সেটাই বুমেরাং হয়ে যাচ্ছে, ভারতবর্ষে রাজনৈতিক উন্মেষ হচ্ছে সক্রিয়ভাবে, আধুনিক রাজনীতির চেতনার বিকাশ হচ্ছে। তার জন্য এই ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1892 সালে বাধ্য হচ্ছে নতুন আইন আনতে, যাতে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম করা যায়, শাসনতান্ত্রিক সংস্কার করা যায়। পার্টিকুলারলি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তৈরি হওয়ার পরই কিন্তু এই গল্পটা চলে আসছে। দিস অ্যাক্ট মার্কড আ মডেস্ট স্টেপ টুয়ার্ডস রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট বাই অ্যালাউইং দ্য executive authority to nominate a certain members the legislative council. এতদিন তো আইন তৈরির প্রক্রিয়াতে নন অফিসিয়াল মেম্বার হিসাবে যুক্ত করা হয়েছিল, যেমন বললাম 3 জনকে যুক্ত করা হয়েছিল, স্যার দিনকর রাও, মহারাজা পাতিয়ালা, মহারাজা বেনারসকে। বাট সেখানে তারা নমিনেটেড হয়েছিল কার দ্বারা? ভাইস রয়ের দ্বারা। বাট তাদের শুধু নামকে বাস্তে রয়েছে ওই বাবু কালচার, রায় বাহাদুর কালচার। কিন্তু এইবার শাসনতান্ত্রিক যদি সংস্কার করতে হয়, তাহলে শাসনতান্ত্রিক সংস্কারের জন্য শাসনতান্ত্রিক সভা রয়েছে, এক্সিকিউটিভ যে কাউন্সিল থাকবে, সেইখানে এবার মেম্বার হতে বাধ্য, এবং সেখানেও ইন্ডিয়ানদেরকে ইনক্লুড করতে হবে এই আইনের দ্বারা। এবং সেখানে প্রথম ব্যক্তি, ফার্স্ট ইন্ডিয়ান যিনি ইনক্লুড হচ্ছেন, তিনি কে? সচ্চিদানন্দ সিং। It laid the foundation for a parliamentary style, অর্থাৎ আজকের যে পার্লামেন্টারি সিস্টেম আমরা পড়ে থাকি, সংসদীয় ব্যবস্থা দেখে থাকি, এই যে লোকসভা, রাজ্যসভা, এই যে উচ্চকক্ষ নিম্নকক্ষের যে কনসেপ্ট, তারই ফার্স্ট স্টেপ চলে আসছে এখান থেকে, ফাউন্ডেশন তৈরি। কারণ কি? দেশকে গভর্নেন্স করতে, বাই গ্রান্টিং কাউন্সিল মেম্বার্স টু রাইট ডিসকাস দ্য অ্যানুয়াল বাজেট, দেশের জন্য কত টাকা খরচা করব কি করব না, এবং দেশ শাসন করার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম প্রক্রিয়া ঠিক কোথায় হচ্ছে কি হচ্ছে না, এবং যদি ভুল হয়ে থাকে তাহলে উল্টে প্রশ্ন করতে হবে যে কেন ভুল হয়েছে, কোশ্চেন অ্যারাইজ করার জন্য। এইগুলোর জন্য এক্সিকিউটিভ কাউন্সিল এবং লেজিসলেটিভ কাউন্সিলে ইন্ডিয়ান মেম্বার, তার মানে সভার জনসংখ্যাও বাড়বে, সভাতে সভাসদের সংখ্যাও বাড়বে। অ্যাডিশনালি দ্য অ্যাক্ট এনহ্যান্স ইন্টারনাল সেলফ গভর্নমেন্টস by increasing the role and authority of provincial legislative council. তাহলে আঞ্চলিক, কারণ এত বড় দেশে শাসন করা তো খুব মুশকিলের ব্যাপার, কেন্দ্রীয় যেমন আইন কক্ষ রয়েছে, সেন্ট্রাল লেজিসলেটিভ কাউন্সিল রয়েছে, তেমনি আঞ্চলিক অর্থাৎ প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিলও তৈরি করা হচ্ছে। সেখানে এটার প্রভিন্সিয়াল অটোনমি ইন অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যাটার্স, এবং তারা শাসনতান্ত্রিক ক্ষেত্রে নিজেদের মতো শাসনতন্ত্র চালাতে পারে, এই রাইট দেওয়া হয়। অর্থাৎ ডিসেন্ট্রালাইজেশন আরেকটু এক ধাপ এগোচ্ছে। ধীরে ধীরে মাঝখানে কিন্তু চলে আসছে 1905 সালে বঙ্গভঙ্গের ইতিহাস, তারপরে 1906 সালে মুসলিম লীগ, অর্থাৎ জাতিতত্ত্বের ভিত্তিতে যে মুসলিমরা তাদের রাজনৈতিক চেতনা বৃদ্ধি করবে, সেই মুসলিম লীগের উত্থান, এই সব যখন হচ্ছে, বিশেষত যখন বঙ্গভঙ্গ হচ্ছে, বেঙ্গল পার্টিশনে তো দেশ পুরো উত্তাল, বিশেষত বাংলাতে বিভৎস রকম ভাবে প্রতিবাদ হচ্ছে, স্বদেশী আন্দোলন ঢুকে যাচ্ছে। সেই সময় মানুষজন আরো একবার বুঝে যাচ্ছে যে ইংরেজরা ডিভাইড অ্যান্ড রুল পলিসি করার চেষ্টা করছে। তো সেই নিরিখে যে যখন দেশ উত্তাল, যখন সশস্ত্র বিপ্লব আসার সম্মুখীন হওয়ার চেষ্টা হচ্ছে, স্বদেশী মুভমেন্ট শুরু হচ্ছে, এই সময়তে কিন্তু দেখা যাচ্ছে যে ইংরেজরা বলছে যে না, এতখানি করলে মুশকিল, তার থেকে এক কাজ করো, আবার একটা আইন নিয়ে আসো। এই আইন আনছে 1919 সালে, ঠিক আছে, 1909 সালে আনছে কাউন্সিল অ্যাক্ট 1909। মানে আইনটা কারা আনছে? সেই সময় যারা ভারতের সচিব এবং ভাইসরয়, তারাই আনবে মূলত, যারা মাতব্বর। তারা কারা কারা ছিলেন? তারা একজন মরলে ছিলেন আর একজন মিন্টো ছিলেন। এই জন্য এর নাম কি হচ্ছে, এই আইনটার নাম হয়ে যাচ্ছে সংস্কার।
এবং তারা এই আইন দ্বারা কি বলছে, দ্য গ্রোয়িং ইনফ্লুয়েন্স অফ র্যাডিক্যাল এলিমেন্টস উইদিন দ্য ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট অ্যান্ড টু অ্যাপেজ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস পারসিস্টেন্স ডিমান্ড ফর গ্রেটার ইন্ডিয়ান ইনভলভমেন্ট। ঠিক আছে, আর তারা এই যে আঞ্চলিক বিদ্রোহগুলো শুরু হচ্ছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে নানা রকম দাবি দাওয়াগুলো ছিল, ঠিক আছে, সেইগুলোকে মাথার মধ্যে রেখে তারা একটু একটু করে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম নিয়ে আসে। তারা কি বলছে বাবা, সেক্রেটারি অফ স্টেট লর্ড মরলে যিনি ছিলেন অ্যান্ড ভাইসরয় যিনি ছিলেন লর্ড মিন্টো, দ্য অ্যাক্ট ব্রট সেভারাল কি চেঞ্জেস টু ইন্ডিয়াস লেজিসলেটিভ ফ্রেমওয়ার্ক। তারা ভারতবর্ষের শাসনতন্ত্রে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসলো এই ভারত সচিব মরলে সাহেব এবং ভাইসরয় মিন্টো সাহেব আনলো। মেজর প্রভিশনস কি কি চেঞ্জ হচ্ছে, দ্য এক্সপ্যানশন অফ বোথ সেন্ট্রাল অ্যান্ড প্রভিন্সিয়াল লেজিসলেটিভ কাউন্সিল। আঞ্চলিক এবং কেন্দ্রীয় যে আইন কক্ষ রয়েছে সেখানে মেম্বারদের সিট বাড়ানো হচ্ছে। কেন্দ্রীয় আইন কক্ষ এবং আঞ্চলিক আইন কক্ষে ইন্ডিয়ান মেম্বারদের সংখ্যা বাড়ানো হচ্ছে, যাতে বোঝা যাচ্ছে যে না, তোমাদের দাবি গাওয়াগুলো তোমরাই বলো, সুশাসন এস্টাবলিশ করতে পারি সেটা চেষ্টা করি। দেয়ার বাই ইনক্রিজিং ইন্ডিয়ান রিপ্রেজেন্টেশন, ভারতবর্ষের মানুষজনের এই আইন কক্ষে প্রতিনিধিত্ব করার ক্ষমতা বাড়ছে, জনসংখ্যা বাড়ছে সেখানে। While it mentioned an official majority in the Central Legislative Council, it allowed for non-official majorities in the provinces. ঠিক আছে, অর্থাৎ আইন পাশের ক্ষেত্রে অফিসিয়াল মেজরিটি কেন্দ্র আইন কক্ষে লাগবে এবং রাজ্য বা প্রদেশে আইন কক্ষগুলোর জন্য নন অফিসিয়াল মেম্বারদের মেজরিটিও গ্রান্টেড হচ্ছে। The act also broadened the council's deliberately functions, giving members the right to discuss the budgets and introduce resolutions. কি কি আর কাজকর্ম করা যায়, কিভাবে দেশকে শাসনতন্ত্র করতে হবে, তার জন্য নানা রকম রেজলিউশন নিয়ে যেতে পারে, সেই সব বিষয়ে আলোচনা করতে পারে সেখানকার মেম্বাররা, আইন কক্ষের যারা সদস্য হবে। অথবা এই সব করার জন্য দেশে যা খরচাপাতি হবে সেই বাজেট ডিসকাশনের জন্য তাদের পারমিশন দেওয়া হচ্ছে। For the first time, Indian were appointed to the executive council, the vice and provincial governor. ফার্স্টেই বললাম কাউন্সিল মেম্বারে এক্সিকিউটিভ ইন্ট্রোডিউস করার চেষ্টা হচ্ছে। Most notably, the act introduced the concept of separate electorates. এইবার চলে আসছে জাতিতত্ত্বের কনসেপ্ট, কারণ 1905 বঙ্গভঙ্গ আন্দোলন, 1906 সালে মুসলিম লীগের তৈরি হওয়া পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছে যে দেশে দুটো ভাগে ভাগ, ভেতরে ভেতরে ধর্ম নিরিখে মুসলিম হিন্দু, এই নিরিখে ব্রিটিশরা একটু ধুঁয়ো বেশি করে দিয়ে দিচ্ছে যে মুসলিমদের অধিকার, মুসলিমদের দাবি দাওয়াগুলোকে পূরণ করার জন্য মুসলিম রিপ্রেজেন্টেশন লাগবে পৃথকভাবে। অর্থাৎ যে সাধারণভাবে আগেই ছিল সেটাকে এবার তকমাক করে আলাদা করে দেওয়া হচ্ছে যে হিন্দুর জন্য এক, মুসলিমের জন্য এক। প্রথমবারের জন্য সেপারেট ইলেকটোরাল সিস্টেম বা কমিউনাল রিপ্রেজেন্টেশন ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস, যেটা সাংঘাতিক, শেষ পর্যন্ত দেশ ভাগ হয়ে যাচ্ছে। This move institutionalized the communal division in Indian politics, ভারতীয় রাজনীতিতে সাম্প্রদায়িকতাবাদ চলে আসছে, and earned Lord Minto the title Father of Communal Electorate. সাম্প্রদায়িকতার ভিত্তিতে যে নির্বাচন প্রক্রিয়া, এই কনসেপ্টটা ভেঙে দিচ্ছে, তৈরি করে দিচ্ছে যে ভদ্রলোক, তার জনক বলা হচ্ছে লর্ড মিন্টোকে এই কারণে। Additionally, the act recognized specific interest groups such as the presidential corporation, যেসব প্রদেশগুলো বড় বড় যেগুলো ছিল সেখানে কর্পোরেশন আনতে হবে, ট্রেড বডিজ আনতে হবে, এডুকেশনাল ইনস্টিটিউশন তৈরি করতে হবে, ল্যান্ডলর্ডস জমিনদার তাদের জন্য আলাদা সংস্থা থাকতে হবে, গ্রান্টিং দেম সেপারেট রিপ্রেজেন্টেশন ইন দ্য কাউন্সিল। অর্থাৎ কাউন্সিলে এই আইন কক্ষে কারা কারা কোন কোন ব্যক্তিগুলো আসবে, সাধারণ মানুষ সেরকমভাবে নয়, শিক্ষা প্রতিষ্ঠানের মাতব্বররা মানে বুদ্ধিজীবী লোকজন, ব্যবসায়ী করা বণিকরা, বিভিন্ন কর্পোরেশনের মাতব্বররা এবং যারা জমিদার শ্রেণীর লোকজন, তারাও সেপারেট সেপারেট রিপ্রেজেন্টেশন পাবে এই আইন কক্ষে, তাদের সে বলতে পারে।
ঠিক আছে, অর্থাৎ এতক্ষণ আমরা কি দেখলাম যে এই 1857 সালে পার্টিকুলারলি মহাবিদ্রোহ হয়ে যাচ্ছে, গ্রেট রিভোল্ট হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ক্ষমতা শিফট হয়ে যাচ্ছে ব্রিটেনের রাজা বা রানীর কাছে, এবং তারা বলছে এবার থেকে পুরো ভারতবর্ষ এটা হয়ে যাচ্ছে ব্রিটিশদের পুরোপুরি কলোনি হিসাবে, ব্রিটিশ শাসনের আন্ডারে চলে আসে। এবং এর মারফত আমরা কি আনবো? এর মাধ্যমে আমরা গুড গভর্নেন্স নিয়ে আসবো। তারা এসব বলছে, তার জন্য তারা কি করছে? আইন আনছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। এর মারফত কি হচ্ছে বাবা? ব্রিটেনের রাজা বা রানী মাথায় থাকবেন, তার আন্ডারে থাকবেন ব্রিটেনের পার্লামেন্ট এবং সেখানকার একজন এমপি, তিনি সম্পূর্ণ দায়িত্বে থাকবেন ভারতের বিভিন্ন রকম অ্যাফেয়ার্স বিষয়ে, ইন্ডিয়ান অ্যাফেয়ার্সে, অর্থাৎ তিনি সেক্রেটারি অফ স্টেট হবেন ফর ইন্ডিয়া, ভারত সচিব। তাকে সাহায্য করার জন্য থাকবেন একজন ভাইসরয়, যে ভাইসরয় সিস্টেমটা আগের পোস্ট ছিল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, সেটা উঠে যাচ্ছে এই আইন দ্বারা, ভাইসরয় চলে আসছে, এবং তাদের সঙ্গে থাকবেন 15 জন মেম্বারের কাউন্সিল। এবার এই কাউন্সিল থেকে আইন পাস হবে বলে পরের যে আইনগুলো তার নাম হয়ে যাচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট পরপর আসছে 1861 সাল, পরপর আসছে 1892 সাল। ঠিক তো 1861 সালের আইন দ্বারা কি কি কাণ্ড ঘটছে? যে পোর্টফোলিও যে সিস্টেম ছিল সেটা মঞ্জুর হয়ে যাচ্ছে, এটা মূলত আসলে 1859 সালের গল্প, লর্ড ক্যানিং এর মাথার আইডিয়া থেকে। এই সময় বেশ কিছু লেজিসলেটিভ কাউন্সিল তৈরি হয়ে যাচ্ছে, যেমন বাংলায়, পাঞ্জাবে, নর্থ ওয়েস্টে, তেমনভাবে আবার আঞ্চলিক হাইকোর্ট তৈরি হয়ে যাচ্ছে। 1862 সালে তোমরা জানো পরপর করে কিন্তু এই সময়তে প্রথমে ক্যালকাটা, তারপরে বোম্বে, তারপরে মাদ্রাস হাইকোর্ট তৈরি হয়ে যাচ্ছে। 92 সাল আরো এক ধাপ পাল্টাচ্ছে, সেখানে ওই লেজিসলেটিভ কাউন্সিলের নন গভর্নমেন্ট নন অফিসিয়াল মেম্বার চলে আসছে ইন্ডিয়ানরা। ঠিক আছে, এসব কাণ্ডকারখানা চলছে। তার আরো এক ধাপ এগিয়ে গিয়ে যখন দেখছে যে না, মাঝখানে বেঙ্গল পার্টিশন চলে আসছে বা এর মাঝখানে যেহেতু রাজনৈতিক চেতনা বিকাশ পাচ্ছে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস চলে আসছে, বা তার পরবর্তীকালে যখন 1905 পর 1906 সালে যেহেতু মুসলিম লীগ চলে আসছে, এই সময় কি হলো? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আবার নিয়ে আসছে 9 সাল। সেখানে দুখানা ধর্মের ভিত্তিতে সেপারেট কমিউনাল ইলেকটোরেট সিস্টেমকে নিয়ে আসা হচ্ছে এবং কাউন্সিল মেম্বার বাড়িয়ে দেওয়া হচ্ছে, এবং তার জন্য লর্ড মিন্টোকে বলে দেওয়া হচ্ছে ফাদার অফ সেপারেট কমিউনাল ইলেকটোরেট, এবং এই আইনকে বলে দেওয়া হচ্ছে প্রপারলি মরলে মিন্টো। এই হলো আজকের ক্লাসের সিনপসিস। ঠিক, আমরা এর পরবর্তীকালে যে অসহযোগ আন্দোলন শুরু হবে, গান্ধীজির প্রবেশ হবে রাজনীতিতে, কংগ্রেসের চোখ কান আরো খুলবে, বাদ বাকি ভারতবর্ষের রাজনীতির অন্যান্য আঙিনা খুলবে, মহাসভা অনেক পরে আসবে, সেই সময় দিয়ে হয়তো লেফটিস্ট মুভমেন্টগুলো, আচ্ছা, সশস্ত্র বিপ্লবের আন্দোলন বাড়বে, সাইমন কমিশন, ক্যাবিনেট মিশন, ধীরে 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 ভারতবর্ষে আইন অমান্য আন্দোলন, বা তারও পরবর্তীকালে ভারত ছাড়ো আন্দোলন, সেখান থেকে ধীরে 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 দেশ পর্যন্ত স্বাধীনতা পাবে। এগুলো আমরা আলোচনা করবো পুঙ্খানুপুঙ্খ। আমরা আজকের ক্লাসে কিন্তু ক্রাউন রুলের প্রথম পার্টটা পড়ে ফেললাম, যে ক্রাউন রুলের মূলত পড়লাম 1858 থেকে 1900
সালের জার্নি, এটা পার্ট 1 এর গল্প পড়ে ফেললাম। আমরা আগামীকাল নেক্সট ডেতে যেটা পড়ব 1919 সালের জার্নি, সেখান থেকে পরবর্তীকালে 1947 সালে যে কিভাবে দেশ স্বাধীনতা পাচ্ছে এবং আইন চেঞ্জ, ঠিক আছে, এই জার্নি আমাদের পড়তে হবে। আজকে আমরা এই পার্ট 1টা শেষ করলাম, পার্ট 2টা আমাদের পড়তে হবে। ঠিক, পরের দিন ক্লাসে দেখা হচ্ছে বাবা, মন দিয়ে ক্লাস করতে থাকো। নোটপত্র কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। যারা নতুন তারা অবশ্যই কিন্তু প্লেলিস্ট চেক করে নিন। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক প্রত্যেককে। হতে থাকো, থ্যাংক ইউ।